সন্ধ্যায় ছাদে কাপড় নিতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিলাম। ছেলে দৌড়ে এসে ধরে বল, মা, এভাবেই আমি তোমাকে সারা জীবন সামলাতে চাই। সন্ধ্যায় ছাদে শুকানো কাপড় নামাতে গেছিলাম। কাপড়ের লাইনে একটা শাড়ি উঁচুতে ঝুলানো ছিল। সেটা নামাতে গিয়ে একটা স্টুলে উঠলাম। শাড়িটা ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেললাম। পড়ে যাচ্ছিলাম পেছনের দিকে। মনে হলো এবার আর রক্ষা নেই। হঠাৎ কে যেন আমাকে জড়িয়ে ধরল। চোখ খুলে দেখি ছেলে। সে আমাকে শক্ত করে ধরে আছে। আমি তার বুকের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমার হার্ট অনেক জোরে ধুকপুক করছে। সে আমাকে সাবধানে নিচে নামিয়ে দিয়ে বলল, মা, তুমি ঠিক আছো? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, হ্যাঁ, তুমি না থাকলে আজ পড়ে যেতাম। সে আমার চুল ঠিক করে দিয়ে বলল, আমি তো আছিই তোমার জন্য। আমি কৃতজ্ঞতায় বললাম, ধন্যবাদ। সে আমার হাত ধরে বলল, মা, আমি এভাবেই সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তুমি যখন পড়ে যাচ্ছিলে আমার মনে হয়েছিল আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে তাকালাম। সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হলে আমি তোমাকে কখনো একা কিছু করতে দেব না। সব সময় তোমার পাশে থেকে সামলাব। বিয়ে করো আমাকে। ছাদের হাওয়ায় আমার শাড়ির আঁচল উড়ছিল, আমার মনও উড়ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সাহা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রবিন সাহা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর তন্বী। অভিজিৎ 18 বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী 10 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনাটা ঘটল সেটা বলার আগে বলি যে আমাদের বাড়িটা বেশ পুরানো। 3 তলা বিল্ডিং। ছাদটা বেশ বড়। আমি প্রতিদিন সন্ধ্যায় ছাদে গিয়ে কাপড় নামাই। আজকে গিয়ে দেখি হঠাৎ করে বাতাসে আমার শাড়িটা অনেক উঁচুতে আটকে গেছে। আমি চেষ্টা করেও সেটা নামাতে পারছিলাম না। তখন একটা প্লাস্টিকের স্টুল নিয়ে এলাম। স্টুলে উঠে শাড়িটা ধরতে গিয়ে হঠাৎ আমার পা পিছলে গেল। মনে হলো এবার পড়েই যাব। ঠিক সেই মুহূর্তে অভিজিৎ দৌড়ে এসে আমাকে ধরে তার শক্ত হাত দুটো আমার কোমরে জড়িয়ে ধরল। আমি তার বুকের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হৃদয় অনেক জোরে স্পন্দিত হচ্ছিল। সে খুব সাবধানে আমাকে মাটিতে নামিয়ে দিল। মা, তুমি ঠিক আছো? সে জিজ্ঞেস করল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, হ্যাঁ বাবা, তুমি না এলে আজ বিপদে পড়ে যেতাম গু। সে আমার এলোমেলো চুল গুছিয়ে দিয়ে বলল, আমি তো সব সময়ই তোমার জন্য আছি মা গু। আমি তার দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে বললাম, ধন্যবাদ বাবা গু। হঠাৎ সে আমার হাত ধরে বলল, মা, আমি এভাবেই সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তুমি যখন পড়ে যাচ্ছিলে আমার মনে হচ্ছিল আমার পৃথিবীটাই শেষ হয়ে যাচ্ছে গি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে আরও বলল, মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি যদি আমার স্ত্রী হতে তাহলে আমি তোমাকে কখনো একা কিছু করতে দিতাম না। সব সময় তোমার পাশে থেকে রক্ষা করতাম। আমাকে বিয়ে করো মা। ছাদের মৃদু হাওয়ায় আমার শাড়ির আঁচল উঠতে লাগল। আমার মনটাও যেন উঠতে শুরু করল। তার কথা শুনে আমি বুঝতে পারলাম না কি বলবো। অভিজিৎ, তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি মন থেকে বলছি। তুমি এত সুন্দর, এত ভালো। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না গি। তার কথা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। এমন সময় হঠাৎ আমার মনে পড়ল একটা পুরানো ঘটনার কথা। কয়েক মাস আগে একদিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। তখন দেখি অভিজিৎ ফ্রিজের সামনে দাঁড়িয়ে। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেটা স্বাভাবিক ছিল না। আমি তখন কিছু বলিনি, ভেবেছি হয়তো আমার ভুল লাগছে। আরেকদিন আমি গোসল করার সময় দেখি বাথরুমের দরজার ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে আছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করেছিলাম, কে? তখন অভিজিতের পায়ের আওয়াজ শুনেছিলাম দৌড়ে যেতে। আজকের ঘটনার পর এই সব মনে পড়তে লাগল। আমি বুঝতে পারলাম যে অভিজিৎ আমার প্রতি অস্বাভাবিক একটা আকর্ষণ অনুভব করছে। অভিজিৎ, এসব কি বলছিস তুই? আমি তো তোর মা গু। আমি বললাম। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি কিছু করতে পারি না। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি একটা সুন্দর নারী গো। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আসলাম। কিন্তু সে আমার পিছু পিছু এলো। মা, আমার কথা শোনো।
আমি তোমার সাথে প্রেম করতে চাই। চুপ কর অভিজিৎ। এসব বাজে কথা বলিস না গিয়ে। আমি রেগে গেলাম। কিন্তু সে থামল না। সে আমার রুমে এসে বলল, মা, তুমি যদি আমার সাথে একবার প্রেম করো তাহলে বুঝতে পারবে আমি কতটা তোমাকে ভালোবাসি। আমি ভয় পেয়ে গেলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। অভিজিৎ, দেখো বাবা, এইসব ভাবনা স্বাভাবিক না। তুই একটা মনোবিজ্ঞানীর কাছে যা আগে। না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। এমন সময় হঠাৎ দরজার বেল বাজল। আমি দরজা খুলে দেখি আমার বোন রীতা দাঁড়িয়ে। দিদি, কেমন আছিস? সে জিজ্ঞেস করল। আমি তাকে ঘরে নিয়ে এলাম। তার সাথে কথা বলতে বলতে আমার মনটা কিছুটা শান্ত হল। দিদি, তোর ছেলেটা কেমন আছে? রীতা জিজ্ঞেস করল। ভালো আছে আমি সংক্ষেপে জবাব দিলাম। এমন সময় অভিজিৎ এসে হাজির। সে আমার দিকে অর্থবহ চোখে তাকাল। আমি তার দৃষ্টি এড়িয়ে চললাম। রীতা চলে যাওয়ার পর অভিজিৎ আবার আমার কাছে এলো। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার কোনো কথা নেই তোর সাথে। আমি বললাম। মা, তুমি আমাকে এড়িয়ে চলতে পারবে না। আমি এই বাড়িতেই থাকি। তার কথা শুনে আমি আরও ভয় পেলাম। আমি ভাবলাম রবিনকে, আমার স্বামী, সব বলবো। কিন্তু তারপর ভাবলাম এতে পরিবারটা ভেঙে যেতে পারে। পরদিন সকালে আমি যখন রান্নাঘরে চা বানাচ্ছি তখন অভিজিৎ এসে আমার পিছনে দাঁড়াল। সে আমার কোমরে হাত রাখল। মা, তুমি কত সুন্দর। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, দূর হো এখান থেকে। মা, তুমি রাগ করো না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার থেকে দূরে যেতে পারবে না। আমি তোমাকে কখনো ছাড়ব না। এমন সময় হঠাৎ রবিন এসে হাজির। কি হচ্ছে এখানে? সে জিজ্ঞেস করল। অভিজিৎ তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। কিছু না বাবা, মার সাথে কথা বলছিলাম। রবিন কিছু বুঝতে পারল না। সে চলে গেল। আমি ভাবলাম এভাবে চলতে পারে না। আমাকে কিছু একটা করতে হবে। সন্ধ্যায় আমি অভিজিতের রুমে গেলাম। অভিজিৎ, আমি তোর সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সে খুশি হয়ে বলল, হ্যাঁ মা, বলো। তুই যেভাবে আমার সাথে ব্যবহার করছিস এটা একদম ঠিক না। তুই আমার ছেলে। আমি তোর মা। এই সম্পর্ক পবিত্র। কিন্তু মা, আমি তো তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না অভিজিৎ। এটা অসুস্থ মানসিকতা। তোর চিকিৎসা দরকার। আমার কোনো চিকিৎসা দরকার নেই। আমি সুস্থ আছি। আমি বুঝলাম তাকে বোঝানো কঠিন। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। রাতে খাওয়ার সময় পুরো পরিবার টেবিলে বসলাম। রবিন, আমি, অভিজিৎ আর তম্বি। খাবার সময় অভিজিৎ আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা অস্বস্তিকর। খাওয়া শেষ হলে সবাই নিজ নিজ কাজে চলে গেল। আমি রান্নাঘরে থালাবাসন ধুচ্ছি। এমন সময় অভিজিৎ এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। দরকার নেই। তুই যা গে, আমি বললাম। কিন্তু সে রান্নাঘরেই রইল। আমি থালা ধুতে ধুতে হঠাৎ অনুভব করলাম সে আমার একদম কাছে এসে দাঁড়িয়েছে। তার নিঃশ্বাস আমার গলায় লাগছে। আমি ঘুরে তাকালাম। সে আমার একদম সামনে। তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছে। অভিজিৎ, সরে দাঁড়া। কিন্তু সে সরল না, বরং আরও কাছে এলো। মা, তুমি কত সুন্দর। তোমার ঠোঁট কত নরম। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তুই কি করছিস? সে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। মা, আমি তোমাকে চুমু দিতে চাই। আমি চিৎকার করে বললাম, ছাড়ো আমাকে। আমার চিৎকার শুনে রবিন দৌড়ে এলো। কি হয়েছে? অভিজিৎ তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। কিছু না বাবা। মা থালা ধুতে গিয়ে হাত কেটে ফেলেছে। রবিন আমার হাত দেখল। কোথায় কেটেছে? কোনো কাটা তো দেখছি না। ও হয়তো ভুল বুঝেছি। অভিজিৎ বলল। রবিন চলে গেল। আমি অভিজিতের দিকে রাগী চোখে তাকালাম। এভাবে চলবে না অভিজিৎ। তাহলে তুমি আমার কথা শোনো মা। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। সারা রাত ঘুম আসল না। আমি ভাবলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরদিন সকালে রবিন অফিসে চলে গেল। তন্বী স্কুলে গেল। ঘরে শুধু আমি আর অভিজিৎ। আমি নিজের রুমে বসে টিভি দেখছিলাম।
হঠাৎ অভিজিৎ এসে আমার পাশে বসল। মা, আমরা দুজনে একা আছি। আমি টিভি বন্ধ করে উঠে দাঁড়ালাম। আমার কাজ আছে। সে আমার হাত ধরে টানল। মা, বসো। আমার সাথে কথা বলো। আমি তোর সাথে কোনো কথা বলবো না গি। তাহলে তুমি আমাকে একটা চুমু দাও। তারপর আমি তোমাকে ছেড়ে দেব গু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুই কি বলছিস? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো মা। তুমি শুধু সংকোচ করছো গু। আমি তোকে ভালোবাসি মায়ের মতো, অন্য কিছু নয় গি। না মা, তুমি আমাকে একজন পুরুষ হিসেবে দেখো। আমি বুঝতে পারি। তার কথা শুনে আমার রাগ হল। তোর মাথা খারাপ হয়েছে নাকি? সে হেসে বলল, না মা, আমার মাথা ঠিক আছে। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আমার কাছ থেকে দূরে থাক। কিন্তু পরদিনও একই অবস্থা। সে আমাকে অনুসরণ করতে লাগল। আমি যেখানেই যাই সে সেখানেই আসে। একদিন আমি গোসল করতে বাথরুমে গেছি। গোসল করার সময় মনে হলো কেউ যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর এলো না। আমি গোসল শেষ করে বেরিয়ে দেখি অভিজিৎ তার রুমে। এভাবে আরও কিছুদিন কেটে গেল। অভিজিৎ প্রতিদিন আমাকে বিরক্ত করতে লাগল। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। একদিন আমি রবিনকে সব বললাম। রবিন, অভিজিৎ আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে। কি রকম ব্যবহার? রবিন জিজ্ঞেস করল। আমি সব খুলে বললাম। রবিন শুনে অবাক হয়ে গেল। এমন হতে পারে না। তুই নিশ্চয়ই ভুল বুঝেছিস গু। না রবিন, আমি ভুল বুঝিনি। সে সত্যিই এমন করছে গু। রবিন গম্ভীর হয়ে গেল। আমি অভিজিতের সাথে কথা বলবো। পরদিন রবিন অভিজিতের সাথে কথা বলল। কি কথা হলো জানি না, কিন্তু তারপর থেকে অভিজিতের ব্যবহার বদলে গেল। সে আর আমার কাছে আসে না। আমার সাথে কোনো অদ্ভুত কথা বলে না। স্বাভাবিক ছেলের মতো ব্যবহার করে। কয়েক সপ্তাহ পর একদিন অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি গত কয়েকদিন যেভাবে তোমার সাথে ব্যবহার করেছি সেটা ঠিক ছিল না। আমি বুঝতে পারিনি আমি কি করছিলাম। আমি তার দিকে তাকালাম। তার চোখে আগের মতো সেই অদ্ভুত আগুন নেই। স্বাভাবিক ছেলের চোখ। তুই ঠিক আছিস? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি ঠিক আছি। বাবা আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছেন আমার হরমোনজনিত সমস্যা ছিল। এখন ওষুধ খাচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে এখন কেমন লাগছে? এখন স্বাভাবিক লাগছে মা। আমি বুঝতে পারছি তুমি আমার মা। আগে আমার মাথা ঠিক ছিল না গি। আমি তার মাথায় হাত রাখলাম। ঠিক আছে বাবা। এসব ভুলে যা। কিন্তু সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার রুমে এসেছে। আমি চোখ খুলে দেখি অভিজিৎ আমার বিছানার পাশে দাঁড়িয়ে। অভিজিৎ, তুই কি করছিস এখানে? সে কিছু বলল না। শুধু আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে আবার সেই অদ্ভুত ভাব। তুই কি চাস? আমি জিজ্ঞেস করলাম। সে ধীরে ধীরে আমার কাছে এলো। আমি ভয় পেয়ে গেলাম। মা, আমি মিথ্যে বলেছিলাম। আমি এখনও তোমাকে ভালোবাসি। সে ফিসফিস করে বলল। আমি উঠে বসলাম। তুই কি বলছিস? আমি বাবাকে ভুল বুঝিয়েছি। ডাক্তারকেও মিথ্যে বলেছি। আমি ঠিকই আছি। আমি শুধু তোমাকে চাই। আমার হৃদয় জোরে স্পন্দিত হতে লাগল। অভিজিৎ, তুই আবার শুরু করিস না গে। সে আমার বিছানায় বসে পড়ল। মা, আমি জানি তুমিও আমাকে চাও। তুমি শুধু ভয় পাচ্ছ গো। আমি তোকে চাই না। তুই আমার ছেলে গি। কিন্তু আমি তোমার ছেলে হতে চাই না। আমি তোমার স্বামী হতে চাই। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, তুমি কোথাও যেতে পারবে না। আজ আমি তোমার সাথে থাকব। আমি চিৎকার করতে গেলাম। কিন্তু সে আমার মুখে হাত চাপা দিল। চিৎকার করো না মা। বাবা আর তন্বী ঘুমিয়ে আছে গি। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম। কিন্তু সে শক্ত করে ধরে রাখল। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি শান্ত থাকো গো। আমি তার চোখের দিকে তাকালাম।
সেখানে পাগলামির ছাপ দেখলাম। হঠাৎ একটা আওয়াজ এলো, কেউ বাথরুম ব্যবহার করছে। অভিজিৎ ভয় পেয়ে আমাকে ছেড়ে দিল। আমি পরে আসব মাগি বলে সে চলে গেল। আমি সারা রাত জেগে রইলাম। সকালে রবিনকে সব বললাম। রবিন, অভিজিৎ এখনো সুস্থ হয়নি। কালকে রাতে সে আমার রুমে এসেছিল। রবিন রেগে গেল। কি? এমন হতে পারে না গি। সত্যি বলছি। সে মিথ্যে বলেছে যে সে ভালো হয়েছে গু। রবিন অভিজিতের রুমে গেল। তারা দুজনে অনেক কথা বলল। শেষে রবিন এসে বলল অভিজিৎ স্বীকার করেছে। সে বলেছে তার এখনো সমস্যা আছে গিউ। তাহলে এখন কি করব? আমি তাকে ঢাকায় আমার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। সেখানে ভালো চিকিৎসা করাবো। পরদিনই অভিজিৎকে ঢাকা পাঠিয়ে দেওয়া হল। যাওয়ার আগে সে আমার কাছে এসে বলল, মা, আমি ফিরে আসব। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। কিন্তু আমি কিছু বললাম না। অভিজিৎ চলে যাওয়ার পর ঘরে শান্তি ফিরে এলো। আমি স্বস্তি পেলাম। তন্বী জিজ্ঞেস করল, মা, দাদা কোথায় গেছে? দাদা ঢাকায় পড়াশোনা করতে গেছে আমি বললাম। প্রায় 2 মাস পর একদিন অভিজিৎ ফোন করল। মা, আমি কেমন আছি জানো? কেমন আছিস? আমি জিজ্ঞেস করলাম। আমি অনেক ভালো আছি। ডাক্তার বলেছেন আমি প্রায় সুস্থ হয়ে গেছি। তাই? সেটা ভালো খবর। মা, আমি তোমার সাথে দেখা করতে চাই। তুই এখানে আসবি? হ্যাঁ, আমি চাই তুমি দেখো আমি কতটা পরিবর্তন হয়েছি। আমি রবিনের সাথে কথা বললাম। রবিন বলল, ডাক্তার বলেছেন সে ভালো হয়ে গেছে। তাকে আসতে দেখি। কয়েকদিন পর অভিজিৎ ফিরে এলো। তাকে দেখে আমি অবাক। সে অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো অদ্ভুত আচরণ করছে না। স্বাভাবিক ছেলের মতো কথা বলছে। মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি আগে যা করেছি সেটা অনেক খারাপ ছিল। ঠিক আছে বাবা। তুই এখন ভালো আছিস, সেটাই গুরুত্বপূর্ণ। কয়েকদিন স্বাভাবিকভাবে কাটল। অভিজিৎ পড়াশোনায় মন দিল। কোনো অদ্ভুত আচরণ করল না। কিন্তু একদিন হঠাৎ একটা ঘটনা ঘটল যেটা আমাদের জীবন পুরোপুরি বদলে দিল। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ বাইরে অনেক শোরগোল শুনতে পেলাম। আমি জানালা দিয়ে দেখলাম পাশের বাড়ির ছাদে আগুন লেগেছে। আমি চিৎকার করে সবাইকে ডাকলাম। আগুন! আগুন লেগেছে! রবিন আর অভিজিৎ দৌড়ে এলো। আমরা সবাই ছাদে উঠলাম। দেখি আগুন আমাদের বাড়ির দিকেও ছড়িয়ে আসছে। তাড়াতাড়ি পানি আনো, রবিন চিৎকার করল। আমরা সবাই পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলাম। কিন্তু আগুন অনেক বড় হয়ে গেছে। এমন সময় হঠাৎ আমি দেখলাম তন্বী কোথায় নেই। আমি চিৎকার করে বললাম, তন্বী কোথায়? রবিন তাকালো। অভিজিৎও তাকালো। কিন্তু তন্বী কোথাও দেখা যাচ্ছে না। তন্বী! তন্বী! আমি চিৎকার করে ডাকলাম। হঠাৎ দোতলা থেকে তন্বীর কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝলাম সে ভয়ে ঘরে লুকিয়ে আছে। আমি তন্বীকে আনি কি বলে আমি দৌড়ে গেলাম। কিন্তু সিঁড়িতে নামার সময় হঠাৎ আমার পা পিছলে গেল। আমি নিচে পড়ে গেলাম। আমার পায়ে চোট লাগল। উঠতে পারছিলাম না। এমন সময় অভিজিৎ দৌড়ে এসে আমাকে তুলে ধরল। মা, তুমি ঠিক আছো? আমার পায়ে ব্যথা। কিন্তু তন্বীকে বাঁচাতে হবে। আমি তন্বীকে নিয়ে আসি। তুমি এখানে থাকো। অভিজিৎ দৌড়ে তন্বীর রুমে গেল। কিছুক্ষণ পর তন্বীকে কোলে করে নিয়ে এলো। তন্বী কাঁদছিল। মা, ভয় পেয়ে গেছি কি? তন্বী বলল। আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছু হবে না মা। এমন সময় ফায়ার সার্ভিস এসে পৌঁছাল। তারা আগুন নেভাল। আমাদের বাড়ির তেমন ক্ষতি হয়নি, কিন্তু পাশের বাড়ি অনেক পুড়ে গেছে। সে রাতে আমরা সবাই একসাথে বসেছিলাম। রবিন বলল, আজ যদি অভিজিৎ না থাকত তাহলে বিপদে পড়ে যেতাম। অভিজিৎ বলল, আমি তো পরিবারের একজন। এটা আমার দায়িত্ব। আমি তার দিকে তাকালাম। তার চোখে আগের মতো পাগলামি নেই। স্বাভাবিক, দায়িত্বশীল একটা ছেলে। সেদিনের ঘটনার পর থেকে অভিজিৎ সম্পূর্ণ বদলে গেল। সে পড়াশোনায় মনোযোগ দিল। আমাদের সবার যত্ন নিতে লাগল। বিশেষ করে আমার যত্ন নেয়া অনেক। কিন্তু সেটা একটা ভালো ছেলের মতো, কোনো অদ্ভুত উদ্দেশ্য নিয়ে নয়। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি খুশি হয়ে গেলাম।
কে সে? তার নাম রীতা। আমাদের কলেজে পড়ে। আমি তাকে বিয়ে করতে চাই। সেটা ভালো কথা। তোর বাবার সাথে কথা বল। রবিনের সাথে কথা বলার পর ঠিক হলো মেয়েটির বাড়িতে যাওয়া হবে। আমরা সবাই গেলাম। মেয়েটি খুব ভালো। তার পরিবারও ভালো। কয়েক মাস পর অভিজিতের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন আমি তাকে বললাম, খুব খুশি হয়েছি তোর জন্য। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে সাহায্য করেছ। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। তুই আমার সন্তান। মা সন্তানের সব কিছু সহ্য করে গি। বিয়ের পর অভিজিৎ তার স্ত্রীকে নিয়ে আলাদা একটা ফ্ল্যাটে থাকতে শুরু করল। কিন্তু প্রায়ই আসে আমাদের দেখতে। একদিন সে একা আসল। আমার সাথে কথা বলল। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আমার সেই সমস্যার কথা মনে আছে? ডাক্তার বলেছিলেন এটা হরমোনের সমস্যা। হ্যাঁ আসলে সেটা পুরোপুরি সত্যি ছিল না। আমার আরও গভীর একটা সমস্যা ছিল। আমি তার দিকে তাকালাম। কি রকম? আমার শৈশবে একটা ঘটনা ঘটেছিল। আমার ৭ বছর বয়সে একদিন এক আত্মীয় আমার সাথে খারাপ কিছু করেছিল। সেই ট্রমা আমার মনে রয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গেলাম। কি? কেন বলিসনি? তখন বলতে পারিনি। লজ্জা লাগত। সেই ট্রমার কারণেই আমার মানসিক সমস্যা হয়েছিল। আমি তোমাকে মা হিসেবে নয়, নারী হিসেবে দেখতাম। আমার চোখে পানি এসে গেল। কেন এত কষ্ট পেলি একা একা? ভেবেছিলাম কাউকে বললে সবাই আমাকে খারাপ ভাববে। কিন্তু ঢাকায় যেই ডাক্তার আমাকে চিকিৎসা দিয়েছেন, তিনি আমাকে সব বলতে বাধ্য করেছেন। তার সাথে কথা বলে আমি মানসিকভাবে সুস্থ হয়েছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার সন্তান, তুই এখন ঠিক আছিস? হ্যাঁ মা, এখন আমি পুরোপুরি সুস্থ। আমি রীতাকে ভালোবাসি। তোমাকে মা হিসেবে ভালোবাসি। সব কিছু স্বাভাবিক। আমি স্বস্তি পেলাম। আমার ছেলে সুস্থ হয়েছে। আজ অভিজিতের বিয়ে হয়েছে ২ বছর। তার একটা সন্তানও হয়েছে। সে খুব ভালো বাবা। আমাকে সম্মান করে, ভালোবাসে। কিন্তু সব কিছুই স্বাভাবিক। কখনো কখনো ভাবি, জীবনে অনেক রকম সমস্যা আসে। কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমাধান হয়ে যায়। আমি আমার পরিবারকে হারাইনি, বরং আরও শক্তিশালী হয়েছি। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পারিবারিক সমস্যা যতই জটিল হোক, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমাধান সম্ভব। অভিজিতের যা হয়েছিল সেটা তার নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। এখন সে একজন ভালো স্বামী, বাবা আর ছেলে। আমি এখন খুশি। আমার পরিবার আবার একসাথে। সবাই সুস্থ আর স্বাভাবিক। এই গল্পটি আমি তাদের জন্য বলেছি যারা মনে করেন পারিবারিক সমস্যার কোনো সমাধান নেই। আছে। শুধু চাই ভালোবাসা, ধৈর্য আর সঠিক চিকিৎসা। আজকের গল্প এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।